ফেব্রুয়ারি এপ্রিলকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। নির্বাচনী বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার, বললেন অর্থ উপদেষ্টা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা, প্রধান উপদেষ্টার মন্তব্য। বললেন, সামনের দিন কঠিন, তবে সম্ভাবনাও আছে। জুলাইয়ের প্রথম দিনে বিএনপির আলোচনা সভা চলছে। ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ আবু সাঈদের সমাধিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবার মাঠে নামার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমন, সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারি এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। সিইসি বলেন, 4 নম্বর গিয়ারে যেভাবে গাড়ি চালানো হয় তারাও সেভাবেই ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছেন। নানা চ্যালেঞ্জের মধ্যেও সরকার যখন চায়, ইসি তখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী জাতীয় নির্বাচনের তারিখ বা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সিইসি জানান, কোনো আলোচনা হয়নি, তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। বলেন, যথাসময়ে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করবে কমিশন। নির্বাচন যেন নিরপেক্ষ হয় এ বিষয়ে প্রধান উপদেষ্টা এই নির্বাচন কমিশন আন্তরিক বলেও জানান এএমএম নাসির উদ্দিন। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি নেই। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটেরিয়াল সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা স্থানীয় নির্বাচনের কথা বলছেন না, তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন। এবং আমরা ওনার ওই কথারকে কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই প্রস্তুত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের বাজেট বরাদ্দে কোনো কার্পণ্য করা হবে না। এদিকে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কে পাবে সে বিষয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান তারা। মঙ্গলবারের বৈঠকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং এর বিষয়ে সিদ্ধান্ত হয়। একই বৈঠকে এলএনজি এবং ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। পরে নৌপরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন জানান, এনবিআর ইস্যুতে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি চূড়ান্ত। এনবিআর এর কর্মকর্তাদের দাবি দেওয়া থাকলে সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন জানান, মঙ্গলবারে ক্রয় সংক্রান্ত কমিটিতে বন্দর ব্যবস্থাপনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি বলে যাই নামগুলো। একটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের ইস্যু আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার, ইউরিয়া সারের জন্য আমরা অ্যাপ্রুভ করেছি। আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার, কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি যেটা সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের যদি অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করবো না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। লক্ষ্য ছিল রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। তিনি বলেন, সামনের পথ অনেক কঠিন হলেও বড় ধরনের সম্ভাবনা রয়েছে। স্বৈরাচার আবার কোনোভাবে যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আমাদের সামনের পথ অনেক কঠিন। জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে তিনি বলেন, মাসব্যাপী কর্মসূচি শুধু জুলাইয়ের সাথে সম্পৃক্তদের স্মরণ নয়, বরং একটি নতুন শপথ। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে
সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা। জনগণ 16 বছর পর অভ্যুত্থানের মাধ্যমে তাদের সেই লক্ষ্য পূরণ করেছে। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। ডক্টর ইউনূস বলেন, জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করতে হবে, পাশাপাশি সংস্কারের সুযোগ ধরে রাখতে হবে। জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। জুলাই মাসকে গণজাগরণ এবং ঐক্যের মাসে পরিণত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সম্ভাবনাও আছে। জুলাই গণ অভ্যুত্থান সূচনার বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠান শুরু হয় বিকেল 3টায়। সভায় প্রধান অতিথি হিসেবে গুলশানের বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গুম হওয়া পরিবার ও শহীদদের স্বজনেরা বক্তব্য রাখেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এক পাও পিছু হটবে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া দেশের মানুষের অধিকার আদায়ের প্রয়োজনে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। গণ অভ্যুত্থানের সাহসিকতার অনন্য নায়ক রংপুরের পীরগঞ্জের আবু সাইদ। 2024 সালের 16 জুলাই শহীদ হন তিনি। তার মৃত্যুতে ফুঁসে উঠে দেশের ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী আন্দোলন পরিণত হয় শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনে। জুলাই আন্দোলনের সূচনার দিন অর্থাৎ 1 জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। শোকাহত পরিবারকে সমবেদনা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিদ আলম, আব্দুল হান্নান মাসুদ, তাসমিন জারা, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধু স্বৈরাচারী সরকার পতন আন্দোলন ছিল না, তা ছিল নতুন বন্দোবস্তের আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি। গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। দলটির নেতারা বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত পিছু হাঁটবেন না তারা। সরকারের সমালোচনাও ছিল তাদের কণ্ঠে। যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে
জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। যাদের উপর দায়িত্ব ছিল সেই নতুন বন্দোবস্ত কায়েম করার, ফ্যাসিবাদী বন্দোবস্তকে ভেঙে নতুন প্রত্যাশা বিনির্মাণ করার, পূরণ করার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রত্যাশাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়েই শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পীরগঞ্জ, রংপুর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রে নিযুক্ত আইনজীবীর আবেদনে 7 জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের অপরাধের বর্ণনা দিয়ে অভিযোগ গঠনের আবেদন জানান। তবে পর্যাপ্ত সময় না পাওয়ায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শুনানির জন্য সময়ের আবেদন করেন। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী অভিযোগ গঠনের উপর কোনো শুনানি করতে চাননি। উভয় পক্ষের শুনানি শেষে সোমবার পরবর্তী দিন ঠিক করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়। অপর 2 আসামি পলাতক থাকলেও কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। ভুল সীমানা পিলারের মাসুল দিচ্ছে জীবন্ত সত্তা উপাধি পাওয়া তুরাগ নদ। দখল ও দূষণে ছেয়ে গেছে তুরাগের 2 পার। চলছে প্রকাশ্যে বালু ব্যবসা, গড়ে উঠেছে অবৈধ বহু স্থাপনা। নদী গবেষকেরা বলছেন এখনই নিয়মিত মনিটর না করলে অবৈধ দখলদাররা খেয়ে ফেলবে তুরাগকে। ফজলে রাব্বি রিপোর্ট, ক্যামেরায় আল মাসুম সবুজ। মোহাম্মদ আবুল কাশেম দীর্ঘ 25 বছর ধরে বসবাস রাজধানীর তুরাগ নদ এলাকায়। একসময় জীবিকা চলত মাছ ধরে, এখন তুরাগে তেমন মাছ না পাওয়ায় পেশা বদলে ফেলেছেন। খুব কাছ থেকে দেখেছেন তুরাগের জৌলুস। নদী আরো অনেক বড় ছিল, এই নদী এখন হইতে হইতে অল্প একটু খাল হয়ে গেছে গা। কোন এন থেকে ওই পারে দেখা যায়, মানুষ যাইতেই পারতেন। আগে মানুষ যাইতে হলো এদিকে তো ছিল না, এদিকে সবই বন্ধ ছিল, সব পানি বেরির উপরে তাকালে এদিকে পানি দেখতাম। এখন তো অনেক পরিবর্তন, উন্নত হয়ে গেছে, কিন্তু তারপরে যেটুকু রাখছে একটু সৌন্দর্যভাবে রাখে না। রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে চলা 62 কিলোমিটার দীর্ঘ এই নদ একসময় ছিল হাজারো মানুষের জীবিকার অবলম্বন। সময়ের স্রোতে দখল দূষণে তুরাগ এখন ময়লার ভাগাড়। আশপাশে উঁচু ভবন, ইটভাটা আর বালু তোলা হচ্ছে প্রকাশ্যে, সেই সঙ্গে কলকারখানার কেমিক্যাল মিশছে সমানে। মালিকানা জায়গা ছিল এইটুক ছিল, বেশি হলো সরকারি খাদ জমি। এখানে খাদ জমি বেশি, মালিকানা জমি কম। এখান দিয়ে লঞ্চ যাচ্ছে বা হচ্ছে বালখেট বা নৌকা টৌকা যাচ্ছে, পানি মানে ফেনা তৈরি হয়, এত পরিমাণ দুর্গন্ধ এখান দিয়ে চলাফেরা করাই মানে দুষ্কর হয়ে যায়। প্রায় জায়গায় তো এরকম মানে রাস্তার সাথে এরকম জায়গা, প্রায় জায়গায় এরকম বড় হয়ে যেতেছে। তুরাগের মিরপুর বেড়িবাঁধ এলাকার সীমানা পিলারের মধ্যে নদীর জায়গা দখল করে প্রকাশ্যেই চলছে লাখ লাখ টাকার বালু ব্যবসা। নদী দখল করে কেন বালুর ব্যবসা, সেটা আমরা জানি না। আমরা কে জানে? যারা দায়িত্বে আছে তারা। দায়িত্বে কে আছে? আমি এখানে অ্যাকচুয়ালি নতুন, আমি খুব চিনিও না লোকজনটা। তুরাগের সাথে যুক্ত বিভিন্ন খালের দশা আরো করুন। তুরাগ তীরে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও নজর যায় না খালের দিকে। এমন বাস্তবতায় নদী রক্ষায় উচ্ছেদ অভিযানের পাশাপাশি নিয়মিত নজরদারির তাগিদ নদী গবেষকদের। গোটা নদীটা 24 ঘন্টা আপনার মনিটরিংয়ের মধ্যে রাখবে। এটা যেটা করা উচিত যে বনায়ন করা উচিত নদীর 2 পারে, এবং একই সঙ্গে বিআইডব্লিউটিএ থেকে এটা নিয়মিত টহল দেওয়া দরকার। এটা তো খুব বেশি নদী বড় এলাকা না, এটা যদি সপ্তাহে একবার করে টহল দেয় এবং যেখানেই দখল হয় সেখানে যদি সঙ্গে সঙ্গে সেটা উচ্ছেদ করে, তাহলে 2 তীর রক্ষা পাবে। তুরাগের সীমানা পিলার ভুলভাবে বসানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, খাল রক্ষা ছাড়া তুরাগ রক্ষা করা যাবে না। গাবতলির আগে পরে এবং গাজীপুর পর্যন্ত যেটা হয়েছে যে সীমানা চিহ্নিত করেছে, যে সীমানাটা বিআইডব্লিউটিএ বসিয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন আছে যে ঠিকমতো করেছে কিনা। কোথাও কোথাও দেখা গেছে যে আচ্ছা প্রভাবশালীদের এড়ানোর জন্য কয়েক মিটার পরে সীমানা বসানো হয়েছে, কিন্তু যেটা ফোরশোর নদীর যে প্লাবনভূমি সেখানে আপনি দেখবেন যে
অনেক বালুর গদি আছে, কয়লা, রেডিমিক্স, এগুলো দখল করে আছে। নাব্য সংকট আর দূষণে দিনে দিনে ছোট হয়ে আসছে তুরাগ। একসময় জীববৈচিত্র্য আর প্রাণচাঞ্চল্যতার অপরূপ নিদর্শন ছিল তুরাগ নদী, অথচ সময়ের পরিক্রমায় আস্থা দখল ও দূষণে মৃতপ্রায়। অবস্থা এতটাই বেগতিক যে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত নদী তীরবর্তী মানুষ। দ্রুত এই অবস্থার উন্নতি ঘটাতে না পারলে একদিকে যেমন বিপন্ন হবে জনজীবন, অন্যদিকে নদী হারাবে তার প্রাণ। টঙ্গী থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, গাজীপুর। আমদানি করা প্রসাধনী সামগ্রীর উপর আরোপ করা অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করা হলে 7 জুলাই এনবিআর কার্যালয়ে ঘেরাও করা হবে, এমন হুঁশিয়ারি কসমেটিক্স ও টয়লেট্রিজ আমদানিকারকদের। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেয় কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি জহিরুল হক ভূঁইয়ার দাবি, বাজেটে প্রসাধনী সামগ্রীর উপর অযৌক্তিক হারে শুল্ক আরোপ করা হচ্ছে। আমদানি করা প্রসাধনী পণ্যের উপর ন্যূনতম শুল্কায়ন মূল্য সর্বোচ্চ 150 বাড়ানো সরকারের লক্ষ্যমাত্রার সাথে সম্পূর্ণ পরিপন্থী দাবি করেন তারা। বৈষম্যমূলক এই নীতি ব্যবসা বান্ধব পরিবেশের সাথে সাংঘর্ষিক দাবি করে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবি জানান তারা। তা না হলে অবৈধ পথে প্রসাধনী সরবরাহ বাড়বে, যার ফলে সরকার কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে, এমন শঙ্কা আমদানিকারকদের। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের যথাযথ মর্যাদায় স্মরণ করেছে জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় জুলাই প্রথম বর্ষ যথাযথ মর্যাদায় উদযাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তারা এই কর্মসূচি পালন করে। নগরের জিয়া হল চত্বর, শিববাড়ি মোড়ে মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তাজিম বিশ্বাসের সভাপতিত্বে রাতে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। রাত 12টায় প্রথম প্রহরে নগরীর 16 শহর রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। কুষ্টিয়ার মিরপুরে 1.5 বছর আগে জাসদ কর্মীর হামলায় ছাত্রদল নেতা আহতের প্রতিশোধ নিতে এক জাসদ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি অনিক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের ঈদগাহের সামনে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায় 1.5 বছর আগে ফুটবল খেলার মাঠে ঘটনার দ্বন্দ্বের জেরে জাসদ নেতা জমির উদ্দিন ছাত্রদল নেতা অনিককে স্থানীয় একটি চা দোকানে প্রকাশ্যে মারধর করে হাত ভেঙে ফেলায়। সেই ঘটনার প্রতিশোধ নিতেই সদ্য গঠিত আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক তার সঙ্গীদের নিয়ে সোমবার বিকেলে প্রকাশ্যে অস্ত্রশস্ত্র সহ জমির উদ্দিনের উপর হামলা করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে। জমির উদ্দিন অচেতন হয়ে পড়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় ও পরিবারের লোকজন জমির উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় জমির উদ্দিন মারা যান। জনসম্মুখে সংঘটিত এই ঘটনায় জড়িত সন্দেহে অনিক, নাইম খান ও নাইম আহমেদ নামে 3 জনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণাগার ও ফ্রুট ব্যাগ কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সৌকু। দুপুরে সদর উপজেলা মহারাজপুরে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও আম চাষিরা চাইলে ইন্দোনেশিয়াতে আম রপ্তানিতে সহযোগিতা করবে তার দেশ। রাষ্ট্রায়ত্ত খাতে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ 15,35,000 টন জ্বালানি তেল পরিশোধন করেছে। দুপুরে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রিফাইনারি পরিচালনা পরিষদের চেয়ারম্যান নাসিমুল গনি। মেট্রোপলিটন পুলিশের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে রাজশাহীতে। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। জুলাই যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বরিশালে। কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নগরীর আমতলা মোড় মডেল মসজিদ ও সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক কলুষী হাজং।
সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে অফিসার্স ক্লাবে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। ওয়ার্ড ভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রাঙ্গামাটি পৌরসভা। সকালে অভিযান উপলক্ষে একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। 2025-26 অর্থ বছরের জন্য 402 কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে বগুড়ার পৌরসভার। পৌরসভা মিলনায়তনে এ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসুম আলী বেগ। করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধে কর্মশালা হয়েছে কিশোরগঞ্জে। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে সুনামগঞ্জের বিশম্বপুরে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হক। বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ করা হয়েছে ঝিনাইদহে। সকালে মহেশপুর নাটিমা ইউনিয়নে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম। জুলাই বিপ্লবের চেতনা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারি এপ্রিলকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। নির্বাচন বাজেট নিয়ে কার্পণ্য করবে না সরকার, বললেন অর্থ উপদেষ্টা। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন ছিল জুলাই বিপ্লবের চেতনা, প্রধান উপদেষ্টার মন্তব্য। বললেন সামনের দিন কঠিন, তবে সম্ভাবনাও আছে। জুলাই প্রথম দিনে বিএনপির আলোচনা সভা চলছে। ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ আবু সাঈদের সমাধিতে এনসিপি নেতাদের শ্রদ্ধা। যৌক্তিক সংস্কারের প্রয়োজনে আবার মাঠে নামার হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।